বিষয় হচ্ছে বোম্বে ফিনোটাইপ। বোম্বে ফেনোটাইপ আজকেও আমরা ব্লাড টেস্টই করছি, কিন্তু এই বোম্বে ফেনোটাইপ কেন শিখছি তার একটাই কারণ, যে যখন আমরা ব্লাড গ্রুপ টেস্ট করব তখন এ ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ বা ও ব্লাড গ্রুপ আসে। কিন্তু আমাদের মধ্যে যাদের ও ব্লাড গ্রুপ আছে তাদের কি সত্যিই ও ব্লাড গ্রুপ, না কারোর কি বোম্বে ফেনোটাইপ আছে, সেইটা ধরার আমাদের কোনো উপায় নেই। বোম্বে ফেনোটাইপ ধরতে গেলে আলাদা অনেক রকমের টেস্ট আছে, যেমন স্যালাইভা টেস্ট হতে পারে, জেনেটিক টেস্ট হতে পারে, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেনের উপস্থিতি টেস্ট হতে পারে। এগুলো আমাদের লিমিটেশন, মানে আমরা লিমিটেড জায়গায় আছি, ফলে এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়, এগুলো বড় লেভেলে কাজ হয়। কিন্তু আমরা থিওরিটা তো জানতে পারি যে আমাদের যেটা ও ব্লাড গ্রুপ তাদের মধ্যেও কিন্তু একটা খুব অল্প অংশ হলেও বোম্বে ফিনোটাইপ দেখা যায়। তাদের ফেনোটাইপটা সম্পূর্ণ আলাদা, কিন্তু এবিও ব্লাড টেস্ট কিট যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ব্লাড টেস্ট কিটে তারা কিন্তু ও ব্লাড গ্রুপ শো করবে। বোঝা যাচ্ছে? তাহলে আজকে আমরা সেই বোম্বে ফিনোটাইপ করব, কিন্তু বোম্বে ফিনোটাইপ পড়ার আগে কিছু বেসিক জিনিস আমরা লক্ষ্য করব। সেই বেসিক জিনিসগুলো কি? ধরে নাও যে এইটা একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা। আমাদের ক্ষেত্রে কি হয়, বাই কনভেক্স না বাই কনকেভ? বাই কনকেভ লোহিত রক্তকণিকা, অর্থাৎ বি অবতল, ঠিক আছে, অর্থাৎ দুই দিকটা একটু চাপা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার এই যে প্লাজমা মেমব্রেন, এটাও তো একসময় কোষ ছিল। লোহিত রক্তকণিকা এখন নিউক্লিয়াস বেরিয়ে গেছে আমি মানলাম, কিন্তু একটা সময় নিউক্লিয়াস ছিল অপরিণত অবস্থায়। এর কোষ পর্দা, এর উপরের যেটা সেলের মেমব্রেন। এবার আমি কি করলাম, একটু মজা করে এই সেলের মেমব্রেনটাকে কেটে নিলাম এবং ধরে নাও যে আমি ইমাজিন করছি বা মাইক্রোস্কোপের নিচে দেখছি, তাহলে কোষ পর্দার চেহারা যেরকম হয় আমি সেই রকমই একটু ড্র করার চেষ্টা করছি। যে লিপিড বাইলেয়ার, এখানে আছে লিপিড বাইলেয়ার। এই লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন আবদ্ধ অবস্থায় থাকতে পারে, সেটা পেরিফেরাল হতে পারে, ইন্টিগ্রাল হতে পারে। এইটা যেমন আমি একটা প্রোটিনের অংশ আঁকলাম, ইন্টিগ্রাল প্রোটিন। আবার কিছু প্রোটিন আছে যেগুলো পেরিফেরাল প্রোটিন। ধরে নাও এখানে একটা পেরিফেরাল প্রোটিন আছে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে এখানে একটা পেরিফেরাল প্রোটিন আছে। তাহলে এইটা হচ্ছে একটা প্লাজমা মেমব্রেনের গঠন। এবং এই প্লাজমা মেমব্রেনটা কিসের প্লাজমা মেমব্রেন ড্র করছি আমি? আরবিসি। এবার প্লাজমা মেমব্রেন তো আমরা আগেই পড়েছি, লিপিড বাইলেয়ার প্রোটিন দিয়ে গঠিত। তাহলে নতুন করে কেন? তার একটাই কারণ, এইখানে এই যে অ্যান্টিজেন পড়ছি আমরা, এ অ্যান্টিজেন বা এ সাবস্টেন্স, বি অ্যান্টিজেন বা বি সাবস্টেন্স, বা এইচ অ্যান্টিজেন বা এইচ সাবস্টেন্স, এইগুলো কোথায় অ্যাকচুয়ালি লেগে থাকে? অ্যাকচুয়ালি লেগে থাকে হয় এই লিপিডের উপরে, এই অ্যান্টিজেনটা লেগে আছে, আমি এখন ব্লক দিয়ে চিহ্নিত করলাম, ডিটেইলসে যাচ্ছি না, এই লিপিডের উপরে লেগে আছে, অথবা কোনো না কোনো প্রোটিনের উপরে লেগে আছে। তাহলে এই যে এ অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেন, এইগুলো কোথায় অ্যাকচুয়ালি লেগে থাকে? প্লাজমা মেমব্রেনের উপরে বাইরের অংশে লেগে থাকে, প্লাজমা মেমব্রেনের উপর বাইরের অংশে লেগে থাকে। এবারে দ্বিতীয় ধাপে আমরা জানার চেষ্টা করব কি, যে এই যে অ্যান্টিজেন গুলো, এই অ্যান্টিজেন গুলো কেমিক্যাল স্ট্রাকচার কি রকম। সাধারণত আমরা দেখেছি খুব ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করে প্রোটিন, সেটা গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিনও হতে পারে। কিন্তু এইখানে যে অ্যান্টিজেন গুলোকে নিয়ে আমরা কাজ করছি সেই অ্যান্টিজেন গুলো কিন্তু কার্বোহাইড্রেট, কি অর্থাৎ শর্করা দিয়ে তৈরি কার্বোহাইড্রেট। এবং সেই অ্যান্টিজেন বা কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো প্লাজমা মেমব্রেনে, আরবিসি প্লাজমা মেমব্রেনের গায়ে কোথায় লেগে থাকে? আরবিসিস প্লাজমা, প্লাজমা মেমব্রেন, আরবিসি প্লাজমা মেমব্রেনে লেগে আছে, তার মানে এটা আরবিসি প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে। এবার এই অ্যান্টিজেন গুলোর চেহারা কি রকম সেইটা আমরা দেখার চেষ্টা করি। আমাদের হাতে রয়েছে কিন্তু তিন ধরনের অ্যান্টিজেন। সবার প্রথমে আমরা স্টার্ট করব এ অ্যান্টিজেন দিয়ে। কোন অ্যান্টিজেন? সরি, এইচ অ্যান্টিজেন দিয়ে। সবার প্রথমে আমরা স্টার্ট করব কোন অ্যান্টিজেন দিয়ে? এইচ অ্যান্টিজেন, কারণ এইচ অ্যান্টিজেনের উপরেই বাকি অ্যান্টিজেন গুলো যুক্ত হবে বা এইচ অ্যান্টিজেনের মডিফিকেশনে তৈরি হবে। তাহলে ধরে নাও আমি এই রকম একটা কিছু রাফ স্কেচ ড্র করছি। একটু সময় দিতে হবে। আচ্ছা, এইটা দেখেছো?
এইটা হচ্ছে একটা এইচ অ্যান্টিজেনের ছবি। কি অ্যান্টিজেন? এইচ অ্যান্টিজেনের ছবি। ওকে, তাহলে এই যে বেসিক অ্যালিলটা এটা কোন অ্যান্টিজেন তৈরি করছে? এইচ অ্যান্টিজেন তৈরি করছে। এই এইচ অ্যান্টিজেন দেখো চারটে সুগার নিয়ে গঠিত। চারটে সুগার নিয়ে গঠিত। এই চারটে সুগার কি কি? এইচ অ্যান্টিজেনের মধ্যে যে চারটে সুগার আছে সেটা হচ্ছে গ্যালাক্টোজ আছে একটা। কি আছে? গ্যালাক্টোজ। তাহলে এইটা এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে গ্যালাক্টোজ। ওকে, আরেকটা গ্যালাক্টোজ আছে এই যে গ্যালাক্টোজ একটা শর্করা আমরা জানি। তাহলে এখানে দুটো গ্যালাক্টোজ আছে, ঠিক আছে। এই যে ক্রসে এইটা হচ্ছে এন অ্যাসিটাইল, নামটা বোধহয় আগেও শুনেছো অন্য কোথাও। এন অ্যাসিটাইল, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এই যে কর্নারে সুগারটা আছে এটা কি? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আর এই যে উপরের দিকে আছে এইটা হচ্ছে ফিউকোজ। কি? ফিউকোজ। তাহলে একটা এইচ অ্যান্টিজেন কি কি অংশ দিয়ে বা কোন চারটে সুগার দিয়ে গঠিত? এখানে আছে একটা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, দুটো আছে গ্যালাক্টোজ, একটা আছে ফিউকোজ। তাহলে এই যে গোটা গঠনটা এইটাকেই আমরা বারবার বলছি কি? এইচ অ্যান্টিজেন। আর এই এইচ অ্যান্টিজেনটাকে এখানে আমি বক্স দিয়ে চিহ্নিত করেছি, দেখতে পাচ্ছ? তাহলে এই বক্সের জায়গায় এই অংশটা দিয়ে কে মানে অ্যাটাচড অবস্থায় থাকবে, লেগে থাকবে এইচ অ্যান্টিজেন। এবার আরবিসির উপরে একদম সাধারণভাবে খুব সহজে এইটাকে ধরে নাও এইচ অ্যান্টিজেন। এখানে কমপ্লেক্স করে এঁকেছি, এখানে হচ্ছে সিম্পল করে এঁকেছি। তাহলে আমাদের প্রত্যেকের দেহে ওই যে অ্যালিলটা আছে সেই অ্যালিলটা আরবিসির উপরে একটা অ্যান্টিজেন তৈরি করবে, যেটা হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এবং সেটাকে আমরা কি নামে চিনি? এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন নামে চিনি। এবার ভবিষ্যতে এইচ অ্যান্টিজেন থেকেই তৈরি হবে অ্যান্টিজেন এ অথবা অ্যান্টিজেন বি। এইচ অ্যান্টিজেন থেকে কে তৈরি হতে পারে? অ্যান্টিজেন এ, অথবা এইচ অ্যান্টিজেন থেকে কে তৈরি হতে পারে? অ্যান্টিজেন বি। অ্যান্টিজেন বি। এবার একটা জিনিস মনে রাখো যে এই এইচ অ্যান্টিজেন বারবার বলছি, কেউ কেউ এটাকে এইচ সাবস্টেন্সও বলে। এ অ্যান্টিজেন কে এ সাবস্টেন্স বলা হয়, বি অ্যান্টিজেন কে বি সাবস্টেন্স বলা হয়, তাহলে একই মোটামুটি বিষয়। এবার এটা কখন হবে? আচ্ছা, এইখানে আমাদের শরীরে এই যে এ অ্যান্টিজেন বা সরি আই এ অ্যালিল, আই বি অ্যালিল, এইগুলোই তো রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ এ অ্যান্টিজেন এন্ড বি অ্যান্টিজেন, বলতে পারি? তাহলে এই যে অ্যালিল গুলো আছে এই অ্যালিল গুলোর কাজ কি? এই অ্যালিল গুলো অর্থাৎ জিনের যে অংশগুলো সেগুলো ট্রান্সক্রাইবড এবং ট্রান্সলেটেড হওয়ার পর কিছু প্রোটিন তৈরি করে, এবং সেই প্রোটিনগুলো উৎসেচক হিসেবে কাজ করে। সেই উৎসেচকগুলোকে যদি একটা গোষ্ঠীতে সীমাবদ্ধ করি তাহলে তাদের নাম হবে গ্লাইকোসাইল ট্রান্সফারেজ। কি হবে? গ্লাইকোসাইল ট্রান্সফারেজ। দেখো গ্লাইকোজ কথাটা সুগারের সাথে যায়, শর্করার সাথে, সেই কারণে গ্লাইকোজ। আর ট্রান্সফারেজ মানে কি? এক জায়গা থেকে এটাকে কেটে নিলাম যে আরেক জায়গায় গিয়ে অ্যাটাচ করলাম। তাহলে এই যে আইএ অ্যালিল, আইবি অ্যালিল এবং স্মল আই অ্যালিল, ওকে, আইবি অ্যালিল, আইএ অ্যালিল, এই যে অ্যালিল দুটো, এই দুটো কি করছে? দুটো আলাদা আলাদা উৎসেচক তৈরি করছে। যে উৎসেচকগুলো কোন গোষ্ঠীর? গ্লাইকোসাইড ট্রান্সফারেজ। সেই গ্লাইকোসাইড ট্রান্সফারেজ কি করবে? এটাকে আরো একটু শর্ট করি। গ্লাইকোসাইড ট্রান্সফারেজ ভবিষ্যতে যে কাজটা করবে সেটা এবার আমরা দেখি। তাহলে এবার দেখো আবার সেই ছবিটাকে আমি রিপিট করছি। আচ্ছা, এইটা ছিল আমার কি? এইচ। এটা ছিল এইচ, বেসিক্যালি এটা এইচ ছিল। আরেকটা ওই সেম এইচই আমি এখানে পাশে ড্র করছি। তাহলে এখানে দুটো এইচ অ্যান্টিজেন আমি ড্র করেছি। আমি কি বলেছিলাম যে এইচ অ্যান্টিজেন থেকে ভবিষ্যতে কি তৈরি হবে? অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। এবার যখন আমি অ্যান্টিজেন এ তৈরি করব তখন আরেকটা সুগার এখানে অ্যাড হবে। সেই সুগারটা কে অ্যাড করবে?
আই এ অ্যালিল দ্বারা সিনথেসাইজড বা সংশ্লেষিত যে উৎসেচক সেটা এক ধরনের গ্লাইকোসাইড ট্রান্সফারেজ, ঠিক আছে? সেই গ্লাইকোসাইড ট্রান্সফারেজ উৎসেচকটা আসবে এবং গ্লাইকোসাইড ট্রান্সফারেজ উৎসেচকটা কি করবে, এই জায়গাটায় একটা নতুন সুগার অ্যাড করবে। বোঝা যাচ্ছে? এই জায়গাটায় একটা নতুন সুগার অ্যাড করবে। সেই সুগারটার নাম হচ্ছে, আগেরটা কি ছিল, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইড, এইটার নাম হবে এন, জানো, এন অ্যাসিটাইল বিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইড। গ্যালাক্টোসামাইড। তাহলে এই যে নতুন সুগারটা অ্যাড হলো, এই সুগারটা অ্যাড করতে গেলে যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়াটার জন্য একটা উৎসেচক প্রয়োজন। সেই উৎসেচকটা কে তৈরি করছে? আই এ অ্যালিল। তার মানে যার দেহে আই এ অ্যালিল আছে সে একটা কপি থাক বা দুটো কপি মানে হোমোলোগাস কন্ডিশনে থাক, একটা বা দুটো, বোধ ক্ষেত্রে সে কিছু পরিমাণ উৎসেচক তৈরি করবে, গ্লাইকোসাইড ট্রান্সফারেজ। সেই গ্লাইকোসাইড ট্রান্সফারেজটা এসে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনকে কোথায় অ্যাড করবে? এইচ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেনের সাথে অ্যাড করবে। কোন জায়গাটায় অ্যাড করবে? তখন এইটার এইচ অ্যান্টিজেন থাকবে না, তখন এইটার নাম হয়ে যাবে এ অ্যান্টিজেন। হলো? তাহলে স্ট্রাকচারটা তো বোঝা গেল, কিন্তু আমি বলছি যদি আই অ্যালিল অনুপস্থিত থাকে তাহলে কি এই জিনিসটা ঘটতে পারে? না, না, ঘটতে পারে না। কিন্তু তাহলেও তার বডিতে কি আছে? এইচ অ্যান্টিজেন এইচ আছে। অ্যান্টিজেন আছে। আচ্ছা দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা যদিও এখানে লিখে ফেলেছি আমি নাম, ওর উপরে চালিয়ে দিচ্ছি। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রেও আইবি অ্যালিল একটা উৎসেচক তৈরি করবে, হ্যাঁ। সেটাও কোন ক্লাসের? সেই গ্লাইকোসাইড ট্রান্সফারেজেরই, ঠিক আছে? তাহলে সেইটা এইখানে অ্যাড করবে আরেকটা সুগারকে, সেই সুগারটা অলরেডি এখানে অ্যাড হয়েই আছে, তারই আরেকটা ইউনিট অ্যাড করবে, সেটা কি? গ্যালাক্টোজ। এইটাও তো গ্যালাক্টোজই ছিল। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি এখানে টোটাল 3টে গ্যালাক্টোজ হলো, দেখো, তাই না? তার মানে এই যে আইবি অ্যালিল এ যে সিনথেসিস করলো এনজাইমটা, সেই গ্লাইকোসাইড ট্রান্সফারেজটা এসে এইখানে একটা গ্যালাক্টোজের সাথে আরেকটা গ্যালাক্টোজ অ্যাড করছে। যখন গ্যালাক্টোজ অ্যাড করে দিল, টোটাল কটা হলো? 1 2 3 4 5। আগে কটা ছিল? 1 2 3 4 পাঁচটা। 5। এবার এটার নাম হয়ে গেল পি অ্যান্টিজেন। পি অ্যান্টিজেন। পি অ্যান্টিজেন। এতদূর ক্লিয়ার আছে? এবার বোম্বে ফিনোটাইপে ঢুকবো, ঠিক আছে? তার আগে আরেকবার রিভিশন মেরে নিই যে এবার আমাকে তোমরা বলো যে যদি কারোর আই এ বা আই বি কোনো অ্যালিলই না থাকে তাহলে তার বডিতে কি এই গ্লাইকোসাইড ট্রান্সফারেজের ঘটনাটা ঘটবে? না। কারণ উৎসেচক নেই তো। তাহলে তার ব্লাড গ্রুপ কি হয়ে যাবে? ও, ও। ও ব্লাড গ্রুপ। তার মানে তার এ অ্যান্টিজেন নেই, বি অ্যান্টিজেন নেই, তার ব্লাড গ্রুপ কি? ও ব্লাড গ্রুপ। আচ্ছা তাহলে ও ব্লাড গ্রুপের যদি এরকম কোথাও প্রশ্ন আসে, সে নিচেও আসতে পারে যে ও ব্লাড গ্রুপের মানুষের শরীরে কোন ধরনের অ্যান্টিজেন থাকে? অ্যান্টিজেন এইচ, এইচ অ্যান্টিজেন। ও ব্লাড গ্রুপের মানুষের শরীরে কোন ধরনের অ্যান্টিজেন থাকে? এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন। এইটা হচ্ছে প্রথম বিষয় যেটা তুমি মনে রাখবে, ঠিক আছে? তার মানে আমার যদি ও ব্লাড গ্রুপ হয়, আমার ও অ্যান্টিজেন আছে, সরি এইচ এইচ অ্যান্টিজেন অ্যান্টিজেন আছে। যার এ ব্লাড গ্রুপ, সেই ও ব্লাড গ্রুপ, ও অ্যান্টিজেন মানে ও ব্লাড গ্রুপের জিনিসটাকে এইচ অ্যান্টিজেনটাকে চেঞ্জ করে, মডিফাইড করে তার এ অ্যান্টিজেন তৈরি করছে। যার আই বি অ্যালিল আছে তার ক্ষেত্রে কি তৈরি করছে? গ্যালাক্টোজ, বি অ্যান্টিজেন তৈরি করছে গ্যালাক্টোজ অ্যাড করে। তাহলে মানে রাসায়নিক ব্যাপারটা বুঝতে পারলে তো? এবার দেখো আসছি বোম্বে ফিনোটাইপের ঘটনায়। বোম্বে ফিনোটাইপে কি হয়? ম্যাক্সিমাম লিমিট এক্সিড করে গেছে আর বড় হচ্ছে না। ওকে, তো এইখানটায় আসছি, তাহলে আমি পরের পেজে যাব। নিচে নেমে যান। আচ্ছা বোম্বে ফিনোটাইপ পরের পেজেই যায়। আচ্ছা এবার বোম্বে ফিনোটাইপে আমরা কি দেখতে পাচ্ছি, চলো এইচ অ্যান্টিজেনে আরেকবার বারবার ড্র করি, তাহলে আমরা অভ্যস্ত হয়ে যাব। এইচ অ্যান্টিজেন, আচ্ছা এইটা ছিল আমাদের এইচ অ্যান্টিজেন, তাই তো? এরকম ছিল চেহারাটা এইচ অ্যান্টিজেনের। এটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। এ বা বি অ্যান্টিজেনের জন্য এই তৈরির জন্য এ অ্যান্টিজেন এইচ অ্যান্টিজেন কম্পালসরি। এবার বোম্বে ব্লাড গ্রুপে কি হয়েছে? বোম্বে ব্লাড গ্রুপে এই জায়গাটা কেটে গেছে। বোম্বে ব্লাড গ্রুপে কি হয়েছে? এই জায়গাটা কেটে গেছে। এখানে কে ছিল? এফ দিয়ে তার নাম ফিউকোজ ছিল, তাই না? এখানে কি ছিল? ফিউকোজ।
তাহলে বোম্বে ব্লাড গ্রুপে আরবিসি প্লাজমা মেমব্রেনের উপরে যে জিনিসটা আছে, মানে জিনিস বলতে যে অ্যান্টিজেনটা আছে সেইটার চেহারা কি রকম? সেইটার চেহারা হচ্ছে এই রকম। বোঝা যাচ্ছে? তাহলে এইখানে এইচ অ্যান্টিজেন যখন ড্যামেজ হয়ে গেল তখন সেটাকে স্মল এইচ দিয়ে লেখা হয় অ্যান্টিজেন। ওই বোম্বে ফিনোটাইপের যখন আমি হেডিং করেছিলাম প্রথমে লিখেছিলাম বড় এইচ তারপরে ছোট এইচ, পরে সেটাকে চেঞ্জ করলাম, ওটা বোঝাবার জন্য করেছিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি বোম্বে ফিনোটাইপের জিনোটাইপ হবে এইটা। বোম্বে ফিনোটাইপের স্মল এইচ হবে বোম্বে ফিনোটাইপের জিনোটাইপ, ঠিক আছে? কারণ এটা মিউটেটেড কপি, এইটা তো ডমিনেন্ট কপি বিগ এইচটা। আচ্ছা, তাহলে এইখানে কে কে আছে আমাকে একটু মনে করাও তো। গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, মিডলে কে ঢুকে আছে? এন অ্যাসিটাইল গ্লাইকোসামাইন না গ্যালাক্টোসামাইন? গ্লুকোজামাইন। তাহলে এই অ্যান্টিজেনটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। আচ্ছা, এবার তাহলে আমাকে বলো যে এই যে এইচ অ্যান্টিজেন এটা ড্যামেজ হয়ে গেল বা মিউটেটেড হয়ে গেল, এর পরে কি আর আমরা এখানে এ বা বি অ্যান্টিজেন তৈরি করতে পারি এটা থেকে? না। তাহলে এবার কেসটায় আসছি এবার, যে একটা ইন্ডিভিজুয়াল যার আই এ অ্যালিল আছে, একটা ইন্ডিভিজুয়াল যার আই বি অ্যালিল আছে, একটা ইন্ডিভিজুয়াল যার আই এ এবং আই বি দুটোই অ্যালিল আছে। যদি নরমাল কেস হতো তাহলে যে ইন্ডিভিজুয়ালটার আই এ আই বি তার 50% এইচ অ্যান্টিজেন এ তে কনভার্ট হতো, টেকনিক্যালি 50% বি তে কনভার্ট হতো বি অ্যান্টিজেনে, দিয়ে তার ব্লাড গ্রুপ হয়ে যেত এ বি ব্লাড গ্রুপ। যদি আই বি অ্যান্টিজেন থাকতো তাহলে 100% কনভার্ট হতো কিসে? বি তে। বি তে। যদি আই এ অ্যালিল থাকতো তাহলে এইচ অ্যান্টিজেনই কনভার্ট হতো এ তে, এ সাবস্টেন্স বা এ অ্যান্টিজেনে। যাতেই কনভার্ট করি কিসের প্রয়োজন হচ্ছে? এইচ অ্যান্টিজেন। আচ্ছা, এবার এইচ অ্যান্টিজেন নেই, এইচ অ্যান্টিজেন এই ইন্ডিভিজুয়ালটার নেই, কিন্তু তা সত্ত্বেও এর জিনে এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যালিল আছে। এবার কি হবে? কিছু একটা হবে। আচ্ছা, এই অ্যালিলটা উৎসেচক তৈরি করবে, এই অ্যালিলটা উৎসেচক তৈরি করবে, কিন্তু উৎসেচকটাকে লাগাবার জন্য যে অ্যান্টিজেনটা প্রয়োজন সেটা কি আছে? উৎসেচকটাকে লাগাবার জন্য যে অ্যান্টিজেনের প্রয়োজন সেই অ্যান্টিজেনটা কিন্তু এখানে নেই। তাহলে আই এ আই বি বা আই এ আই বি বোথ অ্যালিল থাকা সত্ত্বেও সে এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ বা এবি ব্লাড গ্রুপ কিন্তু শো করবে না। ব্লাড টেস্টে সে কি শো করবে? ও ও ব্লাড গ্রুপ শো করবে। ব্লাড টেস্টে সে সব সময় কি ব্লাড গ্রুপ শো করবে? ও ও ব্লাড গ্রুপ শো করবে। এবং এই ঘটনাটাই হচ্ছে বোম্বে বোম্বে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ বা বোম্বে ফিনোটাইপ। এই ঘটনাটা প্রথম মুম্বাই দেখা গেছে, মুম্বাই শহরে বোম্বেতে দেখা গেছিল, ঠিক আছে? একটা মহিলা দেখে। এটা ওয়াইএম, একটু নামটা বিচিত্র, ভেন্ডে, ওয়াইএম ভেন্ডে বলে একজন ডাক্তার, একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? ওয়াইএম ভেন্ডে। এবং একটা জিনিস মনে রাখার মতো, 1 in 10 কে সংক্ষেপে লিখলাম ভারতবর্ষে ফর ইন্ডিয়া। যদি ভারতবর্ষে দেখো তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি 10,000 মানুষে একজনের বোম্বে ফিনোটাইপ খুঁজে পাওয়া যায়। শুধু ভারতবর্ষকে যদি ধরি তাহলে প্রতি 10,000 মানুষে কজনকে? একজনকে খুঁজে পাওয়া যায়। কিন্তু যদি গোটা ওয়ার্ল্ডে ধরি তাহলে 1 per মিলিয়ন। মিলিয়ন, তার মানে প্রতি 10 লক্ষতে একজনের বোম্বে ফিনোটাইপ পাওয়া যায়। তার মানে এই ফ্রিকোয়েন্সি গুলো দেখো, এটা নিচে নেই, কিন্তু বাকি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় আসবে, বোর্ডের পরীক্ষায় তো আসতেই পারে, এসেছে। তাহলে 1 in a million ফর ওয়ার্ল্ড বলতে পারি ফ্রিকোয়েন্সি। আর ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি 10,000 এ, বই টু বই একটু ভ্যারি করতে পারে, রাফ এটা ফ্রিকোয়েন্সি যে প্রতি 10,000 এ একজন করে। ওকে, আর কয়েকটা বিষয় এখান থেকে মনে রাখতে হবে। তাহলে আমি যদি বলি যে যাদের বোম্বে ফেনোটাইপ আছে তাদের আইএ আইবি বা আইবি বোথ অ্যালিল উপস্থিত থাকতে পারে, তো থাকতে পারে, তা সত্ত্বেও তারা শো করছে কি? ও ব্লাড গ্রুপ। তার কারণটা কি? ও ব্লাড গ্রুপে মডিফাইড করার জন্য যে এইচ অ্যান্টিজেন, অন্য ব্লাড গ্রুপে মডিফাইড করার জন্য যে এইচ অ্যান্টিজেন প্রয়োজন সেটা অনুপস্থিত। ফলে গ্লাইকোসাইড ট্রান্সফারেজ উপস্থিত থাকা সত্ত্বেও ও ট্রান্সফার করতে পারছে না, সেই কারণে ও ব্লাড গ্রুপ শো করছে। এবার এখানে সমস্যাটা কি? আচ্ছা, এবার তোমাকে যদি জিজ্ঞেস করি যে যার ও ব্লাড গ্রুপ, ভালো করে চিন্তা করবে যে যার ও ব্লাড, ও না, যার বোম্বে ফিনোটাইপ, যার ব্লাড গ্রুপের ফিনোটাইপ হচ্ছে বোম্বে ফিনোটাইপ। আমরা আগে পড়েছিলাম না যে কে কাকে রক্ত দিতে পারে, কার কাছ থেকে রক্ত নিতে পারে, সেই ছোট থেকে পড়ে আসছি। তো এবার যদি জিজ্ঞেস করি যে বোম্বে ফিনোটাইপ যাদের, তারা কাদেরকে রক্ত দিতে পারে,
কাউকে দেবে না, কাউকে পারবে না দিতে। ওরা আচ্ছা, তুমি সবাইকে বলছো না কাউকে সবাইকে পারবে না, ও বলছে সবাইকে। তাহলে সবাইকে। যুক্তি দাও কিছু একটা। ওরা শুধু নিতে দেবে। আমি বলবো দাঁড়াও, একজনকে বলতে দাও, তুমি বলো। আমি যুক্তিটা বলছি যে ওর কাছে তো এইচ অ্যান্টিজেনটাই তো নেই যেটা দিয়ে কনভার্ট হবে। ওকে, তাহলে পুরোটা যেহেতু নেই, যদি ও কাউকে যদি এ ব্লাড গ্রুপের কাউকে দেয়, তাহলে ও এ ব্লাড গ্রুপের মানুষদের ওই এইচ অ্যান্টিজেন থেকে এ ব্লাড গ্রুপে ট্রান্সফার করতে হবে। আচ্ছা বসো, এবার তো তোমার ওটা তো যুক্তিটা শুনি, হতে পারে। তোমার যুক্তিটা শুনি। আমার যুক্তি হচ্ছে যে এখানে তো এর কোনো অ্যান্টিজেন তৈরি হবে না, শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, ফলে ব্লাড ক্লটিং বা কোনো কিছু হওয়ার সম্ভাবনাই থাকবে হ্যাঁ, না। ওটা। তাহলে ব্লাড ক্লটিং ওকে, ঠিক আছে, বসো। তাহলে এইটা আমি এক্সপ্লেন করছি। এ সবাইকে দিতে পারে ব্লাড, হ্যাঁ দিতে পারে এ সবাইকে কি করতে পারবে? দিতে পারবে। ব্লাড দিতে পারবে। অর্থাৎ ও বোম্বে ফিনোটাইপ যদি হয়, তাহলে বোম্বে ফিনোটাইপ সম্পন্ন মানুষ যে কাউকে ব্লাড দিতে পারে। could donate blood to all blood বোম্বে ফিনোটাইপের যে মানুষেরা তারা সবাইকে ব্লাড দিতে পারে, কিন্তু নেওয়ার বেলায় নিতে পারবে না শুধুমাত্র যাদের বোম্বে ফিনোটাইপ তাদের কাছ থেকেই নিতে পারবে। হয়ে যাবে। তাহলে এবার ভেবে দেখো যে বোম্বে ফিনোটাইপের ফ্রিকোয়েন্সি খুবই লো। তাহলে একটা মানুষের যদি বোম্বে ফিনোটাইপ থাকে এবং তার রক্তের দরকার পড়ে, তাহলে কিভাবে রক্ত আমি সেই আরেকটা বোম্বে ফিনোটাইপ কোথা থেকে খুঁজে আনবো? তাহলে এগুলো কমপ্লেক্স তো বটেই। সেই কারণে অনেক সময় কি করা হয় যে টোটাল অ্যান্টিজেন গুলো, বিশেষ কিছু বায়োকেমিস্ট্রির মেথড আছে, তার মাধ্যমে নরমাল ব্লাডের থেকে সব অ্যান্টিজেনকে রিমুভ করে ফেলা হয়। তারপরে যে জিনিসটা থাকে সেটা ট্রান্সফিউশন করা হয়। ঠিক আছে, সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই, আলোচ্য বিষয় নেই, আমি সেগুলো পরে আসছি। স্যার দিয়েই বা কি হবে যেখানে তো মানে এইচ অ্যান্টিজেনটা তো পুরোপুরি আমি আসছি, সেখানে আসছি। আচ্ছা, তাহলে কাকে দিতে পারে? সবাইকে সবাই। কার কাছ থেকে রিসিভ করতে পারে? শুধু বোম্বে ব্লাড গ্রুপের কাছে বোম্বে ব্লাড গ্রুপ, শুধুমাত্র বোম্বে ব্লাড গ্রুপের কাছ থেকে রিসিভ করতে পারে, নিতে পারে, যদি না অন্য কোনো আর্টিফিশিয়াল টেকনিকে আমি ব্লাডটাকে সরবরাহ করছি। আর দিতে পারে কাকে? সবাইকে। এবার প্রশ্ন আসছে, তোমার প্রশ্নটা যে কেন দিতে পারে সবাইকে এবং কেন নিতে পারে। আচ্ছা, এবার ভালো করে ভেবে দেখো, প্রথমে নিতে কেন পারে শুধু বোম্বের কাছে, সেইটা আমি এক্সপ্লেন করি। আচ্ছা, যার বোম্বে ফেনোটাইপ, বোম্বেটাকে আগে সরিয়ে রাখি, প্রথমে এবিও ব্লাড গ্রুপে যায়। আচ্ছা, আমার ব্লাড গ্রুপ যদি ও হয়, আমার ব্লাড গ্রুপ যদি ও হয়, তাহলে আমার কোনো অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন। তাহলে আমার বডিতে কি ধরনের, মানে প্লাজমায় কি ধরনের অ্যান্টিবডি আছে? গ্লোবিন প্রোটিন আছে। কি ধরনের? অ্যান্টি এ। আমার যদি ব্লাড গ্রুপ ও হয়, তাহলে আমার অ্যান্টিজেন এ বি কোনোটাই নেই, কিন্তু আমার অ্যান্টি এ অ্যান্টিবডি আছে, অ্যান্টি বি অ্যান্টিবডি আছে। তার কারণ আমার বডিতে যেহেতু ওই অ্যান্টিজেনটা নেই, যতক্ষণ না আমি অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ পাচ্ছি, আমার বডি কি ডেভেলপ করবে না? অ্যান্টিবডি ডেভেলপ করবে না। তাহলে কোনোভাবে আমি অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ পেয়েছি, সেইটা কোনোদিন অন্যদিন কোনো এক্সপ্লেন করবো যে কিভাবে পেলাম। তো কোনোভাবে আমি অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ পেয়েছি এবং আমার বডিতে যেহেতু এ এবং বি অ্যান্টিজেন নেই, তাই আমার বডি ধরে নিয়েছে যে ওই এ আর বি অ্যান্টিজেনটা ফরেন এবং মানে বাইরে থেকে ঢুকেছে এবং ওদের বিরুদ্ধে কি তৈরি করেছে? অ্যান্টিবডি তৈরি করেছে। তাহলে আমার বডিতে এই দুটো অ্যান্টিবডি আছে। এবার যার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, তার কি? তার নিজেরই লোহিত রক্তকণিকার উপরে যে অ্যান্টিজেন গুলো আছে, কোনটা এ অ্যান্টিজেন, কোনটা বি অ্যান্টিজেন। তাহলে তার বডি কি দেখছে যে এ আর বি অ্যান্টিজেন তো আমার নিজের বডির অ্যান্টিজেন, তাহলে আমি যদি ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করি, তাহলে অটোইমিউন ডিজিজে তো আমি নিজেই মারা যাব বা অসুস্থ হয়ে যাব। তখনও কি করবে? ও কিন্তু অ্যান্টিজেন তৈরি, মানে অ্যান্টিজেন হিসাবে ওকে কনসিডার করবে না এবং ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে না, ওটাকে সেলফ অ্যান্টিজেন হিসাবে কনসিডার করবে। তাহলে এ বি ব্লাড গ্রুপ যার, অর্থাৎ এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন উভয় যার আছে, তার ব্লাড মানে ব্লাডের সিরামের মধ্যে কি প্রোটিন আছে? গ্লোবিন প্রোটিন বা গ্লোবিউলিন প্রোটিন কি আছে? অ্যান্টিবডি কি আছে? কোনোটাই নেই, কোনোটাই নেই। তাহলে এই কনসেপ্টটা তো আমাদের ক্লিয়ারই ছিল, সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করব এখানে। আচ্ছা, ধরে নাও যার ব্লাড গ্রুপ হচ্ছে বোম্বে ফিনোটাইপ, তাহলে সেই বোম্বে ফিনোটাইপের ক্ষেত্রে এইচ এ অ্যান্টিজেন আছে? নেই। বি অ্যান্টিজেন আছে? নেই। কিন্তু এ অ্যান্টিজেন নেই, বি অ্যান্টিজেন নেই, এইচ অ্যান্টিজেন কি আছে? না, নেই। এইচ অ্যান্টিজেনও নেই, তাহলে তো অন্যগুলো তৈরি হতে পারতো। এইচ অ্যান্টিজেন নেই। আচ্ছা, যখন এইচ অ্যান্টিজেন ওর নেই, তাহলে ওর বডি কি এইচ অ্যান্টিজেনটাকে সেলফ হিসাবে দেখবে না ফরেন হিসাবে দেখবে? ফরেন ফরেন হিসাবে দেখবে। হ্যাঁ। কি দেখবে? ফরেন হিসাবে দেখবে।
তাহলে এবার দেখো, যার ব্লাড গ্রুপ হচ্ছে বোম্বে ফিনোটাইপ, তার অ্যান্টি এ অ্যান্টিবডি আছে, আছে অ্যান্টি বি অ্যান্টিবডি আছে, কারণ এগুলো তো নেই, যার নেই তারই অ্যান্টিবডি আছে। অ্যান্টি এ অ্যান্টিবডি আছে বোম্বে হ্যাঁ। ফিনোটাইপের, অ্যান্টি বি অ্যান্টিবডি আছে বোম্বে হ্যাঁ। ফিনোটাইপের, anti-H অ্যান্টি এইচ অ্যান্টিবডি আছে অ্যান্টিবডিও বোম্বে আছে, ফিনোটাইপের। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি বোম্বে ফিনোটাইপকে এ ব্লাড গ্রুপ দিতে পারবে? না। আমি আরএইচ কে এর সাথে গোলালাম না। এ ব্লাড গ্রুপ দিতে পারবে? না। বি ব্লাড গ্রুপ দিতে পারবে? না। এবি ব্লাড গ্রুপ দিতে পারবে? না। তাহলে স্যার ওটা তো দিতে পারবে, ও না। দিতে পারবে না। তার কারণ H যার ও আছে তার কি অ্যান্টিজেন আছে? H ব্লাডের মধ্যে H antigen আছে। আর ওই আমার যেহেতু মানে বোম্বে ফিনোটাইপের যেহেতু H H antigen antigen নেই। নেই, তাহলে আমার বডি ওটাকে কি ধরবে, বা যার বোম্বে ফিনোটাইপ তার বডি ওটাকে কি ধরবে? Foreign antigen এবং তার বিরুদ্ধে কি বানিয়ে ফেলবে? অ্যান্টিবডি। বানিয়ে ফেলবে বলতে আগে থেকে বানানো আছে, ঠিক আছে, নতুন করে বানাবে না, আগে থেকে বানানো আছে অ্যান্টি এইচ অ্যান্টিবডি। সঙ্গে সঙ্গে অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন হবে, ব্লাড ট্রান্সফিউশনে প্রবলেম হবে। তাহলে ও কি কারোর কাছ থেকে নিতে পারবে? না। না, একমাত্র বোম্বে বোম্বে ফিনোটাইপের কাছ থেকেও থেকেই নিতে পারবে, বা এমন কোন আর্টিফিশিয়াল টেকনিক যার মাধ্যমে রক্তের সমস্ত অ্যান্টিজেন গুলোকে বের করে ফেলা যায়, তারপরে ওটা ট্রান্সফিউশন করা যাবে। সেটা অ্যাকচুয়ালি করা হয়, যেহেতু ফ্রিকোয়েন্সি খুব কম। এটুকু বোঝা গেছে? তাহলে কেন কি বললাম, কেন নিতে পারে এটা ক্লিয়ার হলো। কেন অন্য কারোর কাছ থেকে নিতে পারে না, কেন বোম্বে ফিনোটাইপের কাছ থেকে নিতে পারে, এইটুকু ক্লিয়ার হয়েছে তো? ওকে, এবার তোমরা বলো যে কেন দিতে পারে না, আমাকে বোঝাও। ও কাউকে সরি দিতে পারে তো স্যার সবাইকে দিতে সবাইকে। পারে। কেন? হ্যাঁ। কিন্তু আমার কোশ্চেনটা উত্তর না। আমি আসছি তোমার কোশ্চেনে। কোন অ্যান্টিজেনই নেই, ওর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, কারণ দেহে দেওয়া হয় তাহলে। হ্যাঁ, ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। তাহলে ওই আরবিসি গুলো যদি বা ওই সেলগুলো যদি আমি কারোর বডিতে ট্রান্সফার করি, তাহলে সেখানে ক্রস রিঅ্যাকশনের কোনো জায়গা আছে? না। ওর থাকতে পারে, অ্যান্টি এ থাকতে পারে, অ্যান্টি বি থাকতে পারে, বোথ থাকতে পারে, কিন্তু ওইগুলো এসে যাকে ধরবে সেইগুলোই তো ও ব্লাড গ্রুপের নেই, সেই অ্যান্টিজেন গুলোই তো ও ব্লাড গ্রুপের নেই। আর ওর তো নিজেরই এইচ আছে, তাহলে এইচ এর বিরুদ্ধে অ্যান্টিবডিও তৈরি করবে না। তাহলে আমি সবাইকে দিতে পারি। এইটুকু ক্লিয়ার হয়েছে যে সবাইকে কেন দিতে পারি আর সবার কাছ থেকে কেন নিতে পারি, আমি যদি বোম্বে ব্লাড গ্রুপ হয়। এটুকু ক্লিয়ার। এবার তোমার প্রশ্নটা আরেকবার করো। আমি বলতে চাইছি তো দিয়েই বা কি হবে, কারণ এ যদি এ ব্লাড গ্রুপ যাদের আছে তারা তো এইচ অ্যান্টিজেনের উপর কাজ করে, তো ওটা পরে এ অ্যান্টিজেনে পরিণত করবে। তো ওর মধ্যে তো এইচ অ্যান্টিজেনটাই তো নেই, তাহলে নিয়েও তো মানে কিছু কাজই হবে না। না না, ব্যাপারটা সেরকম নয়। আমি যদি যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, তখন কোথাও প্লাজমা ট্রান্সফিউশন করা হয়, কোথাও হয়তো ব্লাড সেল ট্রান্সফিউশন করা হয়, এরকম আলাদা আলাদা। ওই যেমন আগে হিন্দি ফিল্মে হতো, এদিকে নায়িকা শুয়ে আছে, এদিকে নায়ক শুয়ে আছে, এখান থেকে একটা পাইপ বেরিয়ে ওর হাতে ঢুকে গেছে, এইরকম ভাবে ব্লাড ট্রান্সফিউশন হয় না। যখন আমরা ব্লাড ডোনেট করি তখন তারপরে সেটাকে দীর্ঘক্ষণ টেকানোর জন্য কিছু বায়োকেমিক্যাল অ্যাড করা হয়, তারপরে সেটাকে সেপারেট করা হয়, প্লাজমা সেপারেট করা হয়, আরবিসি সেপারেট করা হয়, তারপরে তোমার প্লেটলেট সেপারেট করা হয়, এরকম সেপারেট করা হয়, ঠিক আছে। এবার তুমি যে প্রশ্নটা করছো যে ব্লাড দিয়েই কি হবে, আমি যতদূর বুঝলাম, তোমার প্রশ্নটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যতদূর বুঝলাম যে তুমি যে ব্লাডটা দিয়েছো সেখানে এইচ অ্যান্টিজেন নেই, আমি মানলাম, কিন্তু তুমি এই ভেবে তো ব্লাডটা দাওনি যে তোমার যে ব্লাডগুলো দিলাম সেইগুলোর উপরে আরবিসির উপরে যে অ্যান্টিজেন গুলো সেইগুলো ভবিষ্যতে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেনে কনভার্ট হবে, এই কারণে তো তুমি ব্লাড দাওনি, ওকে বাঁচাবার জন্য ব্লাড দিয়েছো। ব্লাড বডিতে কমে গেলে কি হবে, আরবিসি অক্সিজেন সাপ্লাই করবে না, ব্লাড নিউট্রিশন হরমোন খাবার সাপ্লাই করবে না, খাবারটা তো একটু পরে দিলেও চলবে, অক্সিজেন না দিলে সঙ্গে সঙ্গে কি হবে, মারা যাবে। এখন দেখা গেছে যে কোনো একটা মানুষের কি বলবো, যে কোনো একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, আশেপাশে কাউকে মানে কোনো ব্লাডই পাওয়া যাচ্ছে না, ও ব্লাডই হয়তো স্যাম্পল পড়ে আছে, মানে বোম্বে ব্লাড গ্রুপেরই হয়তো স্যাম্পল পড়ে আছে। আমি কি ওকে থিওরির খাতিরে ওকে কি বোম্বে ব্লাড গ্রুপ দিতে পারি? দিতে পারি। দিতে পারি। তাহলে আমি যখন বোম্বে ব্লাড গ্রুপের একটা সাধারণ মানুষকে দিচ্ছি, এ বি বা এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের একটা সাধারণ মানুষকে দিচ্ছি, তখন আমার কি এইটা উদ্দেশ্য যে আমি ওই বোম্বে ব্লাড গ্রুপটা ওর বডিতে ঢোকার পর যেন এ বা বি ব্লাড গ্রুপ হয়ে যায়, এটা তো আমার এটা উদ্দেশ্য না। নয়। ও যেন ইমিডিয়েট হাইপক্সিয়া থেকে বাঁচে, ওর বডিতে আবার যেন ব্লাড সাপ্লাইটা রিস্টোর হয়, সেই কারণে দিচ্ছি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমি বোঝাতে পারলাম কি? আমি এইটুকুই তোমার কোশ্চেনটা বুঝতে পারলাম। কিন্তু পরে সেই ব্লাডটা কি হবে? আরবিসির যা ফেট, ভবিষ্যতে 120 দিন পর আরবিসি মারা যাবে। আরবিসি তো তাই হয়, 120 দিন পর মারা যায়। প্রত্যেকটা আরবিসি ডাব্লিউবিসি প্রত্যেকটা একটা লাইফ স্প্যান আছে, সেই স্প্যানের পরে মারা যাবে। আরবিসি গুলো মারা যাওয়ার পর স্প্লিনে গিয়ে জমবে, সেই কারণে যদি অতিরিক্ত আরবিসি মারা যায়, আরবিসি গ্রেভিয়ার্ড অফ আরবিসি কাকে বলেছিলাম, প্লিহা। প্লিহা বা স্প্লিনকে, তো স্প্লিনটা ফুলতে থাকবে, স্প্লিনটা মোটা হবে, তাহলে সেই রোগটাকে আমরা স্প্লেনোমেগালি বলতে পারি। স্প্লেনোমেগালি কি বলতে পারি তো? হ্যাঁ। তো এইগুলোই হবে।
আচ্ছা তাহলে বোম্বে ব্লাড গ্রুপ বোঝা গেল। হুম। আজকে আমরা তাহলে আবার সেই এবিও ব্লাড টেস্ট কিট আমার হাতে আছে। এবার বুকের উপরে হাত দিয়ে আমার ও ব্লাড গ্রুপ, তাহলে আমি কি বোম্বে? তার একটা না তাহলে একবার বোম্বেতে ঘুরে আসবে, মজা করে বলছি। আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা করে ফেলো।